জাতিসংঘে দেয়া ভাষণে জুলাই বিপ্লবের বীরত্বগাথা তুলে ধরলেন ডক্টর ইউনূস। গণতন্ত্র প্রতিষ্ঠা সহ নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে বিশ্ববাসীর সহায়তা কামনা। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের মূল হত্যাকারী ডাকাত নাসির এক সহযোগী সহ গ্রেপ্তার। দেশীয় আগ্নেয়াস্ত্র আর গুলিও উদ্ধার করেছে যৌথ বাহিনী। আলুর দাম সহনীয় হতে লাগবে আরও 2 মৌসুম, বলছে কৃষক। খুচরা পর্যায়ে অযৌক্তিক মুনাফা হচ্ছে দাবি হিমাগার ব্যবসায়ীদের। 1 কেজি আলু 42 টাকা পড়ছে, আমরা বর্তমান বেচতেছি কত 38 টাকা 39 টাকা, এরও কইতেছে আলুর দাম বেশি। একটা কৃষক আলু বেচতে আসে না, তারা যদি আসে হ্যাঁ করতে যদি আমরা কম দামে কিনতে তো আমরা কম দামে বিক্রি করতে পারবো। প্রশাসনে আসতে পারে আরও রদবদল। সক্ষমতার প্রমাণ দিতে না পারলে প্রত্যাহার হতে পারেন ডিসিরাও। ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনে যাবে ভুল বার্তা, মত বিশেষজ্ঞদের। নতুন বাংলাদেশের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ববাসীর সহায়তা ও সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি বলেন, বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের বীরত্বগাথা বিশ্ববাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন খাতে সংস্কার উদ্যোগের কথাও তুলে ধরেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্বে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণের শুরুতেই তাই বিশ্ব মঞ্চে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলন কিভাবে ফ্যাসিবাদ বিরোধী এক দফা আন্দোলনে পরিণত হয়েছে সেই গল্পই বললেন জাতিসংঘের সাধারণ পরিষদে। অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা, স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন। শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি। আমাদের মায়েরা, দিনমজুরিরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। জনগণের এই আন্দোলনে আমাদের জানামতে প্রায় ৮০০-এরও বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে। ডক্টর ইউনূস বললেন, এ এক নতুন বাংলাদেশ। তাই যে ত্যাগের বিনিময়ে এই নবযাত্রা, সেখানে তিনি বিশ্ববাসীর সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে জাতিসংঘে এই ভাষণে ডক্টর ইউনূস বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের চিত্র তুলে ধরেন বিশ্ববাসীর সামনে। তিনি বলেন, বিগত ন্যায় নীতির তোয়াক্কা না করে ব্যাপক লুটপাট চালিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে স্বৈরাচারী এই সরকার। মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল। কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল। কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে। দায়িত্ব গ্রহণের ১.৫ মাসের মধ্যে তার সরকারের নেওয়া বিভিন্ন খাতের সংস্কার সহ সব পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি জানান, গণতন্ত্র, মানবাধিকার, সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনতে চায় তার সরকার। আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন,
আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে। রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের সহায়তা চান ডক্টর ইউনূস। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অগ্রাধিকার নির্ধারণের তাগিদ দেন এই নোবেলজয়ী। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনে গণহত্যা শুধু আরব কিংবা মুসলমান নয়, বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। একটি সরকার কিভাবে স্বৈরাচারের রূপ নেয়, কিভাবে গণতন্ত্রকে হত্যা করে, কিভাবে নির্বিচারে গণহত্যা চালায়, তার উৎকৃষ্ট উদাহরণ বিগত সরকার। বাংলাদেশের সেই উদাহরণটি টেনে বিশ্ব নেতাদের সামনে ভবিষ্যৎ বাংলাদেশের একটি রূপরেখা তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে ঘুষ, দুর্নীতি এবং অনিয়ম থাকবে না, মানবাধিকার নিশ্চিত করা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। সে লক্ষ্যে বিশ্ব নেতাদের সকলের সহযোগিতা কামনা করলেন তিনি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যাকাণ্ডে জড়িত ডাকাত নাসির ও এনামকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ভোরে চকরিয়ার কাহারিয়া ঘোনা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তানজিম সারোয়ারের মূল হত্যাকারী নাসির ও তার সহযোগী এনামকে। এ সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড গুলি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনের প্রত্যক্ষভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এর আগে সোমবার রাতে ডুলাহাজারার মাইজপাড়া এলাকায় অভিযান চলাকালে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানজিম। এই ঘটনায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চড়া দামে সম্ভাবনা নষ্ট হচ্ছে দেশি আলুর, কমছে বার্ষিক চাহিদা। বিভিন্ন খাবার তৈরিতে কাঙ্ক্ষিত মান ও দরে আলু পাচ্ছে না শিল্প। কৃষক জানালেন, কয়েক বছরের লোকসান পুষিয়ে নিতে 2 মৌসুম সময় লাগবে, তাই আপাতত আলুর দাম কমার সুযোগ নেই। অন্যদিকে সিন্ডিকেটের অভিযোগ উড়িয়ে দিচ্ছেন হিমাগারের ব্যবসায়ীরা। দাবি, অযৌক্তিক মুনাফা হচ্ছে খুচরা পর্যায়ে। আলুর দামের আদ্যপান্ত জানাচ্ছেন তৌহিদ হোসেন। ক্যামেরায় ছিলেন জাকির হোসেন জাকি। রসনা বিলাসে এক আবেগের নাম আলু। ভাতের পর বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাবার এটি। উচ্চ থেকে নিম্নবিত্ত সবার পাতেই আলুর তৈরি খাবার চোখে পড়ে প্রায় সব বেলায়। বরাবরই এই কন্দাল শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। দামও থাকতো কম বেশি নাগালে। কিন্তু আলুর বাজার ইদানিং আর আগের মতো নেই। কয়েক বছর আগেও কেজি ছিল কম বেশি 25 টাকা, যা এখন ঠেকেছে 60 টাকার ঘরে। সরবরাহে কি ঘাটতি আছে? খালি চোখে তা বোঝা বেশ কঠিন। বংশ পরম্পরায় আলু চাষে যুক্ত মুন্সিগঞ্জের কৃষকেরা বলছেন, গত কবছরে কমেছে উৎপাদন। প্রাকৃতিক দুর্যোগের কারণে একই শস্য আবাদ করতে হয়েছে 2 বার, ফলে বেড়েছে উৎপাদন খরচ। তাদের দুশ্চিন্তা পরের মৌসুম নিয়ে। জর্তুপার একদম পুরাটা শেষ লাগাইয়া শেষ করে আইলাম। আমাকে 1 কেজি আলু পরে গিয়া 42 টাকা গিয়া পড়ছে। 1 কেজি আলু 42 টাকা পড়ছে। আমরা বর্তমান বেচতেছি কত? 38 টাকা 39 টাকা। এরও কইতেছে আলুর দাম বেশি। এটা সরকারি লোকে বলে আলুর দাম বেশি। তা আলুর দাম বেশি আর সরকারি লোকে যে ডেমারি যাইতেছে কৃষকের, এটা তো দেখেন সরকার দেখছেনি। বুঝলি যেটা ওনারাও ওনাদের মজুরি বাড়ায় দেয়। আলুর দাম বাড়লে ওনারা মজুরি বাড়ায় দেয়। তাইলে এখন যদি গত বছরের তুলনায় যদি বলেন যে আমাদের মানে আরেকটু কম দামে আলু বিক্রি করতে, তাইলে আমাদের লস হয়ে যায়। শীতকালে কৃষকের উৎপাদিত আলু সংরক্ষণ করা হয় কোল্ড স্টোরেজ বা হিমাগারে। 4 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবারের আলু ও বীজ আলু সংরক্ষণে কেজিতে খরচ 10 টাকা। রাখা যায় প্রায় 1 বছর। প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে হিমাগারে আসে 25 থেকে 30 লাখ টন আলু। এখান থেকে বাজারে যেত 20 থেকে 25 টাকা দরে। এখন হিমাগারের দর গিয়ে ঠেকেছে 40 টাকায়। খুচরা বাজারে যেতে যেতে দাম বেড়ে যাচ্ছে আরও 50 ভাগের মতো। মাঝে হাত বদল হয় 2 বার। মালের বাজার কমে না, তো কমে না হলে ওই যে খুচরা যারা বিক্রি করে তো 15 টাকা কেজি ব্যবসা করে। দাম কমছে, একটা কৃষক আলু বেচতে আসে নাই। তারা যদি আসে, হ্যাঁ করতে যদি আমরা কম দামে কিনতে তো আমরা কম দামে বিক্রি করতে পারবো। আলুটা বাজারটা হয়তো 2 মাস পরে বাড়বে একটু, আপনি রাখছেন, আবার আপনার মনে হয়েছে না আর বাড়বে না, ছেড়ে দিয়েছেন। এটা কারোর সাথে কোনো যুক্তিও নাই, বুদ্ধি নেই, কারোর সাথে কোনো সিন্ডিকেট নাই। আলুতে কোনো সিন্ডিকেট চলে না। আপনি বিক্রি করবেন না, আরেকজন একটু বেশিভাবে বিক্রি করে দেবে।
দেশে আসলে কি পরিমাণ আলু উৎপাদন হচ্ছে সেই পরিসংখ্যান নিয়ে সরকারের সাথে এইসব হিমাগারে যারা আলু সংরক্ষণ করছেন ব্যবসায়ীরা তাদের মতের অমিল রয়েছে। পরিসংখ্যান যাই হোক, বাস্তবতা হচ্ছে একসময় যে খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ ছিলাম এখন সেটি আমদানি করতে হচ্ছে। দামে তারপরও প্রভাব পড়ছে না, অনেক মানুষের খাদ্যাভ্যাসে এটি প্রভাব ফেলছে, অর্থাৎ নিম্ন ও মধ্যবিত্ত অনেকের পাতে এখন আলু জুটছে না। অন্যদিকে যারা শিল্পে কাঁচামাল হিসেবে আলু ব্যবহার করেন তাদেরকেও বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করতে গিয়ে বেগ পেতে হচ্ছে। আলুর তৈরি খাদ্যপণ্যের দামও বাড়ছে। চিপস, বিস্কুট কিংবা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আইটেম তৈরিতে কোম্পানি আলু সংগ্রহ করে দেশ থেকেই। বিদেশি আলুর ব্যবহারও আছে কিছুটা। উদ্যোক্তার গবেষকরা বলছেন কৃষক এক ধাঁচের আলু আপাতে অভ্যস্ত, বৈচিত্র্য আনলে লাভবান হবেন চাষিরাই। একই জমি থেকে যদি ইল্ড বাড়াতে পারি আলুর দাম অনেক কমে যাবে এবং আমাদের খাদ্যের যে ঘাটতি ওখানে তারা বিরাট কন্ট্রিবিউশন রাখতে পারবে এবং আমাদেরকে ভবিষ্যতে এই যে ধরেন ভ্যালু অ্যাডেড পটেটো বেস প্রোডাক্ট যেগুলো আছে স্টার্স, ফ্লেক্স, ফ্রেঞ্চ ফ্রাই এগুলোর আমদানি করার প্রয়োজন হবে না বলে আমি মনে করি। 35 টাকার উপরে আলুর কেজি প্রতি দাম হওয়া উচিত নয়। সর্বোচ্চ যদি 40 টাকাও হয় তাহলে আমরা বলবো যে অফ সিজনে এটা খুব বেশি দাম নয়, স্বাভাবিক দাম। কিন্তু যখন 50, 60 টাকা, 65 টাকা হয়ে যায় এটা অস্বাভাবিক মূল্য এবং এখানে কারসাজি আছে। নতুন মৌসুমে আলু আবাদের পরিকল্পনা চলছে দেশের প্রায় 4.5 লাখ হেক্টর জমিতে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চালু রয়েছে আশুলিয়া গাজীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ পোশাক কারখানা। সকাল থেকে কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন। নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে শিল্প পুলিশ। বেশ কিছুদিন ধরেই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় নানা দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিলেন শ্রমিকরা। সম্প্রতি মালিকপক্ষ বেশ কিছু দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে স্বাভাবিক হয়ে আসতে থাকে পরিস্থিতি। এদিকে আজও আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে 16টি কারখানার উৎপাদন। গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় হাজিরা, বোনাস ও বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ফিলকেন সুইং লিমিটেড কারখানার শ্রমিকরা। এই বিষয়ে আরও জানবো। গাজীপুর থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কি বলছেন, শ্রমিকদের দাবিগুলো কি কি জানতে চাই আপনার কাছ থেকে। সকাল 8:30 থেকে আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে মেম্বারবাড়ি এলাকায়, সেই মেম্বারবাড়ি এলাকায় সুইং লিমিটেড কারখানার শ্রমিকরা কিন্তু তারা রাস্তা অবরোধ করেছেন। তাদের যে 18 দফা দাবি বিজিবি মেনে নিয়েছেন এবং সেই দাবিগুলো আসলে তারা এখানে কোনো কার্যক্রম চলছে না, যার কারণেই তারা এই আন্দোলন করছেন। সকাল থেকে আসলে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে যান চলাচল সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে। সেক্ষেত্রে আসলে যাত্রীদের এই যে দুর্ভোগ সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু আসলে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, আসলে সেখানে আসলে কোনো ধরনের ভিডিও ধারণ করতে দিচ্ছে না শ্রমিকরা। আসলে ভিডিও ধারণ করলে আসলে ক্যামেরা সেখানে তারা নিয়ে নিচ্ছে। তার জন্যই আসলে দূর থেকেই আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। একেবারেই দেখছেন যে আসলে রাস্তা ফাঁকা। আসলে তারা যেটা বলছেন যে আসলে বিজিএমই যেই সিদ্ধান্ত দিয়েছে 18 দফা, তাদের 18 দফা তারা কেউ এখানে কিন্তু আসলে মানছে না, যার কারণে তারা এই আন্দোলন করছে। তাদের হাজিরা, বোনাস, নাইট বিল এবং টিফিন বিল এবং বেতন বৃদ্ধি সকল দাবিতেই আসলে তারা আন্দোলন করে যাচ্ছেন সকাল থেকে। এখানে কিন্তু আসলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এসেছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এসে তাদের সাথে কথা বলছেন। তারা কোনোভাবে তারা মালিক পক্ষ কিন্তু আসলে এখানে কথা বলছেন। তারা বলছেন যে আসলে কয়েকজন তাদের সাথে বাজে আচরণ করেছেন এবং যারা বিগত দিনে যারা আন্দোলন করেছেন তাদেরকে আসলে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদেরকে চাকরিতে জয়েন করতে হবে এবং তাদের 18 দফার দাবি সেটা পূরণ করতে হবে। তাহলেই আসলে তারা এই রাস্তা অবরোধ ছেড়ে দিবে। শাওন বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। সামনে প্রশাসনে আরও পরিবর্তন আসছে। প্রধান উপদেষ্টা আগামীকাল দেশে ফিরলে কয়েকজন সচিব প্রত্যাহার ও নতুন পদায়ন হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বলেন, নতুন ডিসিদের কেউ সক্ষমতা প্রমাণ করতে না পারলে প্রত্যাহার হতে পারেন। শূন্য থাকা 8 জেলার ডিসি নিয়োগও দ্রুত হবে। রদবদল হতে পারে এডিসি ও ইউএনও পদেও। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, অতীত যাচাই করে যোগ্যদের নিয়োগ দিতে হবে। এক্ষেত্রে নিয়োগের পর সিদ্ধান্ত পরিবর্তন হলে ভুল বার্তা যাবে। আলমগীর রিপোর্ট।
দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে প্রশাসন সাজিয়েছিল গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সেই প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে কয়েকজন সচিবকে ওএসডি অবসরে পাঠানো হয়েছে। বাতিল হয়েছে 11 সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ। এতে কয়েকটি মন্ত্রণালয় এখন সচিব শূন্য। আবার বেশ কিছু মন্ত্রণালয়ে থেকে গেছেন বিগত সময়ের সুবিধাভোগীরা। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সচিব ও অধিদপ্তরের প্রধান পদে নতুন পদায়ন হবে, প্রত্যাহারও হবেন কয়েকজন। মাননীয় প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে গেছেন, উনি আসলে পরে আমাদের কিছু সামারি যাবে, আমরা রেডি করতেছি। কিছু সচিব উইথড্র হবে, নতুন কিছু পদায়ন হবে, বিভাগীয় ডিভিশনাল লেভেলে বদলি হবে এবং আমাদের বিভিন্ন কর্পোরেশন সেক্টরে চেয়ারম্যান, ডিজি এই সমস্ত পদ এগুলো পূরণ হয়ে যাবে। মাঠ প্রশাসনের চালক, জেলা প্রশাসক বা ডিসিরা ক্ষমতার পালাবদলে 51 জেলায় যোগ দিয়ে কাজ শুরু করেছেন নতুনরা। অভিযোগ থাকায় নিয়োগের পরদিনই বাতিল হয় 8 জেলার নতুন ডিসির নিয়োগ। তাই ভারপ্রাপ্ত দিয়ে চলছে এসব জেলা। আবার উপসচিব পর্যায়ের কিছু কর্মকর্তার ক্ষোভ ও অভিযোগ আছে নতুন ডিসি নিয়োগ নিয়ে। এমন একটা সমস্যা হচ্ছে যেটা সরকারকে টাচ করবে, অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে। এই জন্য আগেই বললাম, একদিনের ডিসি আছে, এখন তো এদের বয়স কয়েকদিন হয়ে গেছে এবং এদেরকে প্রমাণ করতে হবে তারা ফিট, তারা ফর দি পিপল, ফর দ্য স্টেট। আমরা 51 জন অ্যাট এ টাইম দিয়েছি, তারা খুব কনফিডেন্সের সাথে কাজ করছে। যে 8 জন তোলা হয়েছে আর অলরেডি আমাদের গোয়েন্দাতে পাঠানো হয়েছে, এটা প্রসিডিউর। তখন তাড়াহুড়ো ছিল, প্রয়োজনে। এখন এটা ভেরি শর্ট, এটা হয়ে যাবে। মাঠ প্রশাসনের দীর্ঘ সময় ইউনো ও এডিসির দায়িত্বে আছেন অনেকে। এক্ষেত্রে পরিবর্তনে প্রয়োজনে বিভাগীয় কমিশনাররা ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন সচিব। ডিভিশনাল কমিশনার ফিল করছেন, ওনাকে অথরিটি দেওয়া আছে, ওরা বদলাচ্ছেন, উইথড্র করছেন। সচিবের দাবি, নানা পদক্ষেপের কারণে প্রশাসনে শৃঙ্খলা ফিরে আসছে। এক্ষেত্রে বিশেষজ্ঞদেরও একই মত। তাদের পরামর্শ, সিদ্ধান্ত নিলে আর পিছু হটা যাবে না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে নেওয়া উচিত এবং নিলে আর পরিবর্তন না করা ভালো, কারণ পরিবর্তন করলে একটা খারাপ বার্তা যায়। তারা গুছানোর চেষ্টা করতেছেন, একটু সময় লাগতেছে। আমি তো মনে করি হয়তো আগামী 1 মাসের মধ্যে সব গুছিয়ে ফেলবেন। মাঠ প্রশাসন, আমাদের গোয়েন্দা সংস্থা অথবা বিভিন্ন সোর্সে আমরা পাই, ওই জায়গাটা সেটেল, ইনশাল্লাহ আরও ভালো হচ্ছে, ভালো হবে। ডিভিশন লেভেলটা ফাইন। আর সেক্রেটারিয়েটে তো শুধু একটা মিনিস্ট্রি কাজ করে না, বিভিন্ন ধরনের, এখানে নানান কারণে কিছু অস্থিরতা দেখেছেন। এখন অস্থিরতা আস্তে আস্তে ধীরে ধীরে স্তম্ভিত হচ্ছে এবং ইট ইজ ফাংশনাল। সচিব জানান, প্রশাসনের চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে কঠোর সরকার। 1 অক্টোবর শুরু হচ্ছে প্রশাসন সংস্কার কমিশনের কার্যক্রমও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বেড়ে প্লাবিত লালমনিরহাটের নদী তীরবর্তী চর এলাকার নিম্নাঞ্চল। গত 3 দিনের বৃষ্টিতে তলিয়েছে জেলার সানিয়াজান, সিন্ধুনা, ডাওয়াবাড়ি, পাটিকাপাড়া সহ 11 ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা। পানির নিচে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক ও ফসলি জমি। ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে নদীর জল বইছে বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে। খোলা রয়েছে ব্যারেজের সবকটি জলকপাট। বন্যা আতঙ্কে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।